where the mind is without fear and the head is held high, where knowledge is free. Good day to all my dear students. আশা করি তোমরা ভালো আছো। আবার আমি বুদ্ধদেব বিশ্বাস মালদা জেলা স্কুলের ফিলোজফির শিক্ষক তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা ক্লাস 11-এর ভারতীয় দর্শনের চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের দর্শন সম্পর্কিত ধারণা, সেখানে আমরা বিভিন্ন দর্শন সম্প্রদায়ের কথা জেনেছি। তো সেখানেও আমরা যে ন্যায় দর্শনকে, ভারতীয় দর্শনকে যে দুটি সম্প্রদায় বিভক্ত করা হয়েছে, আস্তিক ও নাস্তিক, সেই আস্তিক সম্প্রদায় অন্তর্ভুক্ত ন্যায় দর্শন নিয়ে আমরা আজ আলোচনা করব। ন্যায় দর্শন হলো ভারতীয় স্বরদর্শন এর অন্তর্ভুক্ত একটি আস্তিক সম্প্রদায় বা আস্তিক দর্শন। তা ভারতীয় দর্শনের স্বরদর্শন বলতে তোমরা এর আগে জেনেছো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত, এই 6টি দর্শন হচ্ছে আস্তিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সেই জন্য এদের বলা হয় স্বরদর্শন। তা ন্যায় দর্শন এই ভারতীয় স্বরদর্শনের অন্তর্ভুক্ত আস্তিক সম্প্রদায় বা আস্তিক দর্শন। তো এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। এটাও তোমরা এর আগে জেনেছ। আজ থেকে আনুমানিক 300 খ্রিস্টপূর্বাব্দে এই মহর্ষি গৌতমের আবির্ভাব ঘটেছিল এবং এই ন্যায় দর্শনের উপর তিনি যে গ্রন্থটি রচনা করেছিলেন ন্যায়সূত্র, সেই ন্যায়সূত্র হচ্ছে ন্যায় দর্শনের মূল গ্রন্থ। স্থায়ীভাবে প্রশ্ন হয় যে ন্যায় দর্শন অর্থাৎ ন্যায়টা কী, ন্যায় কথার অর্থ কী? তা সাধারণত যে সকল যুক্তি বা তর্ক পদ্ধতি অনুসরণ করে আমাদের বুদ্ধি সমস্ত সংশয় দূর করে বা সমস্ত সংশয় নিরসনের মাধ্যমে একটি সঠিক সিদ্ধান্তে উপনীত হয় বা হতে পারে, তাকেই বলা হয় ন্যায়। কাজেই আমরা দেখলাম যে ন্যায় হচ্ছে একটা যুক্তি বা তর্ক পদ্ধতি। তো এই যে দর্শনে এই ন্যায় বা যুক্তি পদ্ধতির নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, তাকেই বলা হয় ন্যায় দর্শন। তা তোমরা কিছুক্ষণ আগে জানলে যে এই ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। তো এই মহর্ষি গৌতমের আর একটি নাম হলো অক্ষপাদ। এই অক্ষপাদ কেন? যে একটা কথিত আছে যে কোনো এক সময় বেদব্যাসকে দর্শন করার জন্য এই গৌতম মুনি তার নিজের চরণে বা পায়ে চক্ষু ইন্দ্রিয় সৃষ্টি করেছিলেন।
তা তখন থেকে তিনি অক্ষপাদ নামে পরিচিত হলেন এবং তার নাম অনুসারেই এই ন্যায় দর্শনে আরেকটি নাম হলো অক্ষপাদ। আবার ন্যায় দর্শন প্রমাণ নিয়ে আলোচনা করে বলে একে প্রমাণ শাস্ত্র বলা হয়। ঠিক একইভাবে ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, এবং এই অনুমান প্রক্রিয়াটি হেতুর ওপর নির্ভরশীল হওয়ায় তাকে হেতুবিদ্যা বলা হয়। যাই হোক, এই যে ন্যায়ের যে বিষয়বস্তু, আলোচ্য বিষয়, সেগুলো মূলত তর্ক বিতর্ক, বাদ প্রতিবাদ এগুলোতেই পরিপূর্ণ। এই কারণে অনেকে এই ন্যায়শাস্ত্রকে বাক্য বা বাদবিদ্যা নামে অভিহিত করেছেন। এই প্রসঙ্গে আরেকটা উল্লেখযোগ্য যে এই ন্যায় দর্শনের আরেকটি নাম হলো অন্নিক্ষিকি। অন্নিক্ষিকি অর্থাৎ ইচ্ছা। ইচ্ছা শব্দের অর্থ হচ্ছে বিচার করা। কীরকম? যে প্রত্যক্ষ বা শ্রুতির মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায়, সেই জ্ঞানকে পরে যুক্তিতর্কের দ্বারা বিচার করাকেই বলা হয় অন্নিক্ষা। তো এই ন্যায় দর্শনে প্রাপ্ত জ্ঞানকে পুনরায় আলোচনা করা হয় বলে একে অন্নিক্ষিকি বলা হয়। এই জন্য এই ন্যায় দর্শনের ভাষ্যকার, প্রথম ভাষ্যকার বাৎসায়ন, এই বাৎসায়ন এই অন্নিক্ষিকি বিদ্যাকে অর্থাৎ এই ন্যায় দর্শনকে সকল বিদ্যার প্রদীপ বলেছেন। তিনি বলছেন যে প্রদীপ যেমন সমস্ত কিছুকে আলোকিত করে, ন্যায় দর্শনও তেমনি এমন এক চিন্তার কৌশল বা নির্দেশ করে যেটাকে অবলম্বন করে আমরা সমস্ত শাস্ত্র আলোচনা করতে পারি। এই হচ্ছে ন্যায় দর্শন সম্পর্কে একটা ভূমিকা বা পটভূমি। এরপরে আমরা এই ন্যায় দর্শনের যে স্বরূপ, হোয়াট ইজ দ্য নেচার অফ ন্যায় ফিলোসফি, স্বরূপ বা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। স্বরূপগত বৈশিষ্ট্য। স্বরূপগত বৈশিষ্ট্য, ন্যায় দর্শনের স্বরূপগত বৈশিষ্ট্য। ন্যায় দর্শনের বৈশিষ্ট্যগুলি কী কী? প্রথমত আমরা বলতে পারি যে ন্যায় দর্শন অধ্যাত্মবাদী দর্শন। অধ্যাত্মবাদী দর্শন। তো ন্যায় দর্শনকে অধ্যাত্মবাদী দর্শন বলা হয় কেন? কারণ এই ন্যায় দর্শনে আত্মা, ঈশ্বর, আত্মার বন্ধন, মুক্তি, কর্মবাদ, জন্মান্তরবাদ, এই সমস্ত বিষয়গুলি অধ্যাত্মবাদের মূল যে বিষয় বা অধ্যাত্মবাদের যে লক্ষণ, সেইগুলো নিয়ে এই ন্যায় দর্শনে আলোচনা করা হয়। সেই জন্য ন্যায় দর্শনকে বলা হয় অধ্যাত্মবাদী দর্শন। নেক্সট 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বৈদিক বা আস্তিক দর্শন। ন্যায় দর্শনকে বৈদিক বা আস্তিক দর্শন বলা হয়। কেননা এই দর্শনে অর্থাৎ ন্যায় দর্শনে বেদের প্রামাণ্যকে স্বীকার করা হয়েছে এবং বেদের সূত্রে যে ঈশ্বরের কথা বলা হয়েছে সেই ঈশ্বরের অস্তিত্ব ন্যায় দর্শনে স্বীকার করা হয়েছে। সেই জন্য
ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা হয়েছে এবং বেদের প্রামাণ্যকে স্বীকার করা হয়েছে, সেই জন্য ন্যায় দর্শনকে বলা হয় বৈদিক বা আস্তিক দর্শন। কিন্তু 3 নম্বর বৈশিষ্ট্যে এই ন্যায় দর্শন বৈদিক বা আস্তিক দর্শন হলেও একে বেদ স্বতন্ত্রবাদী দর্শন বলা হয়। বেদ স্বতন্ত্রবাদী। বেদ স্বতন্ত্রবাদী। তাহলে কি বললাম, যে ন্যায় দর্শন বৈদিক বা আস্তিক দর্শন হলেও একে বেদ স্বতন্ত্রবাদী বলা হয়। কেন? কারণ বেদের প্রামাণ্য স্বীকার করলেও ন্যায় দর্শনে এই যে বেদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোকে বিনা বিচারে স্বীকার করা হয় না, গ্রহণ করা হয় না। এই দর্শনে কি করা হয়, এই দর্শনে নিজস্ব বা স্বকীয় নিজস্ব যে মৌলিক যে যুক্তি, সেই মৌলিক যুক্তি বিচারের সাহায্যে ন্যায় দর্শন তার নিজস্ব সিদ্ধান্ত প্রতিষ্ঠা করেছে, সেই জন্য ন্যায় দর্শনকে বলা হয় বেদ স্বতন্ত্রবাদী। নেক্সট 4 নম্বর হচ্ছে বস্তুবাদী দর্শন। বস্তুবাদী ন্যায় দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয়, কারণ ন্যায় দর্শনে জ্ঞেয় বস্তুর মনোনিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয়। অর্থাৎ ন্যায়মতে বস্তুর যে সত্তা বা বস্তুর যে অস্তিত্ব, সেটা জ্ঞাতার ওপর নির্ভরশীল নয়। তার মানে কারো জানা বা না জানার ওপর বস্তুর অস্তিত্ব নির্ভর করে না। কেউ বস্তু আছে বলেই তাকে আমরা জানতে পারি বা বস্তু আছে বলেই তাকে জানা যায়। অর্থাৎ জ্ঞান কি করে, বস্তুকে প্রকাশ করে, বস্তু সৃষ্টি করে না। আমাদের যে জ্ঞান সেটা বস্তুকে প্রকাশ করে কিন্তু বস্তুকে সৃষ্টি করে না। সেই জন্য বস্তু হচ্ছে জ্ঞান নির্ভর নয়, বস্তুর জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব আছে, সেই জন্য ন্যায় দর্শনকে বলা হয় বস্তুবাদী দর্শন। নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে জ্ঞানতাত্ত্বিক দর্শন। জ্ঞানতাত্ত্বিক দর্শন কেন? ন্যায় দর্শনে জ্ঞানতত্ত্বের আলোচনাই হচ্ছে প্রধান আলোচ্য বিষয়। এখানে জ্ঞানের স্বরূপ, জ্ঞান কী, জ্ঞানের স্বরূপ কী, জ্ঞানের উৎস কী, এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়। আবার অনুমান সম্পর্কীয় আলোচনাও এই দর্শনের একটা অন্যতম বৈশিষ্ট্য, সেই জন্য ন্যায় দর্শনকে বলা হয় জ্ঞানতাত্ত্বিক দর্শন। এছাড়াও 6 নম্বর ন্যায় দর্শনকে মোক্ষশাস্ত্র বলা হয়। মোক্ষশাস্ত্র কেন? তাহলে আমরা দেখলাম যে জ্ঞান সংক্রান্ত আলোচনা হচ্ছে ন্যায়ের প্রধান আলোচ্য বিষয় বা মুখ্য বিষয়, কিন্তু জ্ঞান সংক্রান্ত আলোচনা ন্যায়ের মুখ্য বিষয় হলেও অন্যান্য ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মতো এই ন্যায় দর্শনেও দুঃখের যে আত্যন্তিক নিবৃত্তি, অর্থাৎ যে মোক্ষ, তোমরা এর আগে জেনেছ যে ভারতীয় দর্শনে 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাই সেই অন্যান্য ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের মতো ন্যায় দর্শনেও মোক্ষকে পরম পুরুষার্থ বলা হয়েছে এবং এই পরম পুরুষার্থ বা মোক্ষ লাভের জন্য কি দরকার? তত্ত্বজ্ঞানের দরকার, তত্ত্বজ্ঞান লাভের প্রয়োজন এবং যথার্থ জ্ঞানের দ্বারাই এই মোক্ষ লাভ করা সম্ভব। এই জন্য এই ন্যায় দর্শনকে বলা হয় মোক্ষশাস্ত্র। তো এইভাবে আমরা এছাড়া কি বিভিন্ন প্রমাণের সাহায্যে আমরা বস্তু বা তত্ত্বের যথার্থ স্বরূপ নির্ণয় করতে পারি। আর এই ন্যায় দর্শনের প্রধান লক্ষ্যই হচ্ছে বিভিন্ন প্রমাণের সাহায্যে বস্তু ও তত্ত্বের যথার্থ স্বরূপ নির্ণয় করা। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি হচ্ছে 7 নম্বর, যে এই সমগ্র ন্যায় দর্শনের আলোচনাকে বা সমগ্র ন্যায় দর্শনকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। কি কি?
ন্যায় দর্শনের ভাগ কি কি? 1 নম্বর হচ্ছে জ্ঞানতত্ত্ব, 2 নম্বর জগৎতত্ত্ব, 3 নম্বর জীবতত্ত্ব ও মুক্তিতত্ত্ব, 4 নম্বর হচ্ছে ঈশ্বর তত্ত্ব। দেখো তাহলে সর্বশেষ ন্যায় দর্শনের স্বরূপ বা বৈশিষ্ট্য হিসেবে আমরা কি পেয়েছি? ন্যায় দর্শনের কতগুলি বিভাগ পেয়েছি, কতগুলি ভাগ পেয়েছি। অর্থাৎ সমগ্র ন্যায় দর্শনের আলোচনাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? জ্ঞানতত্ত্ব, জগৎতত্ত্ব, জীবতত্ত্ব, মুক্তিতত্ত্ব আর ঈশ্বর তত্ত্ব। তো এই যে ন্যায় দর্শনের সমগ্র আলোচনাকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে, এর মধ্যে কেবলমাত্র এই জ্ঞানতত্ত্বই তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমাদের যেটা পড়তে হবে ন্যায় দর্শনের জ্ঞানতত্ত্ব, এই বিভাগটি নিয়ে, এই ভাগটি নিয়েই তোমাদের জানতে হবে এবং পড়তে হবে। এটাই তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত জ্ঞানতত্ত্ব। এই গেল। এর পরের পয়েন্টে আমরা যাব ন্যায় দর্শনের গ্রন্থাবলী। ন্যায় দর্শনের গ্রন্থাবলী দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, ন্যায় দর্শনের গ্রন্থাবলী। তো এই যে আমরা ন্যায় দর্শনের যে ইতিহাসের কথা বললাম, তো এই ন্যায় দর্শনকে, ইতিহাসকে দুটো পর্ব বা দুটি যুগে ভাগ করা হয়। দুটি পর্বে বা দুটি যুগে ভাগ করা হয়। কি? একটা হচ্ছে ন্যায় দর্শনের পর্ব, একটা হচ্ছে প্রাচীন ন্যায়, আর একটা হচ্ছে নব্য ন্যায়। ন্যায় দর্শনের যে পর্ব, ন্যায় দর্শনের পর্ব বা যুগ দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রাচীন ন্যায়, আর একটা হচ্ছে নব্য ন্যায়। এই হিসাবে ন্যায় দর্শনে দুটো সম্প্রদায়, একটা হচ্ছে প্রাচীন ন্যায় নৈয়ায়িক সম্প্রদায়, আর একটা হচ্ছে নব্য নৈয়ায়িক সম্প্রদায়। এখানে তোমাদের মনে রাখতে হবে, এই যে ন্যায় দার্শনিক যে নৈয়ায়িক কথাটি আমি বললাম, এই ন্যায় তোমার দার্শনিকদের নৈয়ায়িক বলা হয়। সেই জন্য আমি এই কথাটা উল্লেখ করলাম যে এই ন্যায় দর্শনে দুটো সম্প্রদায় ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাচীন নৈয়ায়িক আর একটা হচ্ছে নব্য নৈয়ায়িক। তা প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায়। এখন এই প্রাচীন নৈয়ায়িকদের মূল কাজ কি ছিল? এখানে তোমরা দেখেছো পূর্বে যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম। কাজেই মহর্ষি গৌতম হচ্ছেন একজন প্রাচীন নৈয়ায়িক দার্শনিক। সেই হিসাবে প্রাচীন এই নৈয়ায়িকদের কাজ হচ্ছে যে গৌতম তার রচিত যে ন্যায়সূত্র, সেই গৌতম প্রদত্ত ন্যায়সূত্রের ব্যাখ্যা করা এবং প্রতিপক্ষের যে ন্যায়সূত্র বিরোধী যে মত, সেই মতগুলোকে খণ্ডন করা। এটাই ছিল প্রাচীন নৈয়ায়িকদের কাজ। আর নব্য ন্যায়ে কী করা হয়েছে? নব্য ন্যায়ে যুক্তি তর্ক পদ্ধতির উপর নির্ভর করা হয়েছে, যুক্তি জ্ঞানতত্ত্বের আলোচনা করা হয়েছে। যুক্তি ও জ্ঞানতত্ত্বের আলোচনা এই নব্য ন্যায় দর্শনে গুরুত্ব পেয়েছে। এবং
এই নব্য ন্যায় ভারতীয় দর্শন সমস্ত দার্শনিক চিন্তাকে একটা গভীরভাবে বিশেষভাবে প্রভাবিত করেছে। হলো এবার আমরা এই ন্যায় দর্শনের গ্রন্থাবলী দেখো, তোমরা দেখেছ যে এই ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে কি? ন্যায়সূত্র। ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায়সূত্র। প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের মূল গ্রন্থ কি? ন্যায়সূত্র। আর ন্যায়সূত্র এই গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি গৌতম, যিনি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা। তো এই গ্রন্থ বিশাল একটা গ্রন্থ, 5টা অধ্যায়ে বিভক্ত, এবং প্রত্যেক অধ্যায়ে আবার কতগুলো খণ্ডে বা আন্নিকে বিভক্ত। তা এই ন্যায়সূত্রের যে প্রথম ভাষ্যকার, প্রথম ভাষ্য রচনা করেছিলেন বাৎসায়ন। নাম হচ্ছে ন্যায় ভাষ্য। কে? বাৎসায়ন। দেখো, ন্যায়সূত্রের ওপর যিনি প্রথম ভাষ্য রচনা করেছিলেন তার নাম হচ্ছে কি? বাৎসায়ন। এবং ন্যায়সূত্রের উপর যে ভাষ্য রচিত হয়েছিল তার নাম হচ্ছে ন্যায় ভাষ্য। এই হচ্ছে পরবর্তীকালে এই ন্যায়সূত্রের উপর পরবর্তীকালে অনেক গ্রন্থ রচিত হয়েছে, যেমন বাচস্পতি মিশ্রের ন্যায়বার্তিক তাৎপর্য টিকা, উদয়নের ন্যায় কুসুমাঞ্জলি ইত্যাদি। এই গেল, এটা হচ্ছে প্রাচীন ন্যায়, প্রাচীন ন্যায়। এবারে আমরা যাব নব্য ন্যায়। দেখো, আমরা দেখি যে মূলত দ্বাদশ শতাব্দীর শেষ দিকে কিংবা ত্রয়োদশ শতাব্দীর প্রথম দিকে মিথিলায় গঙ্গেশ উপাধ্যায়, এই গঙ্গেশ উপাধ্যায় নব্য নৈয়ায়িক, যিনি ন্যায়সূত্রের উপর ভিত্তি করে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে তত্ত্বচিন্তামণি। তত্ত্বচিন্তামণি রচয়িতাকে? গঙ্গেশ উপাধ্যায়। নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় মিথিলায় প্রথম যে গ্রন্থটি রচনা করেছিলেন সেটার নাম হচ্ছে তত্ত্বচিন্তামণি। এবং এই গ্রন্থটির মাধ্যমেই এই নব্য ন্যায়ের আবির্ভাব ঘটেছিল। পরবর্তীকালে নব্য নৈয়ায়িকরা এই তত্ত্বচিন্তামণি গ্রন্থটির ওপর অনেক টিকা রচনা করেছেন। অনেক টিকার আমরা নাম পাই, ন্যায় কুসুমাঞ্জলি প্রকাশ, তারপরে ভাষা পরিচ্ছেদ, বিশ্বনাথ রচিত ভাষা পরিচ্ছেদ ইত্যাদি। এই হচ্ছে ন্যায় দর্শনের গ্রন্থাবলী। নেক্সট আমরা অর্থাৎ পরের পয়েন্ট, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম যে সমগ্র ন্যায় দর্শনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: জ্ঞানতত্ত্ব, জগৎতত্ত্ব, জীবতত্ত্ব
ও মুক্তিতত্ত্ব এবং ঈশ্বর তত্ত্ব। এই চারটি ভাগের মধ্যে প্রথম প্রকার অর্থাৎ জ্ঞানতত্ত্বই হচ্ছে ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয়, এবং সেই মূল আলোচ্য বিষয়ে আমরা চলে যাব। ন্যায় জ্ঞানতত্ত্ব। এখন এই ন্যায় জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে জ্ঞান কী বা জ্ঞান কাকে বলে, অর্থাৎ ন্যায় মতে জ্ঞান বলতে কী বোঝায়। তো ন্যায় মতে জ্ঞানটা কি? ন্যায় মতে জ্ঞান হচ্ছে আত্মার একটি বিশেষ গুণ। আত্মার একটি বিশেষ গুণকেই ন্যায় দর্শনে জ্ঞান বলা হয়েছে, এবং এই ন্যায় দর্শনে জ্ঞানের এই সমার্থক শব্দ হিসাবে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন বুদ্ধি, প্রতীতি, প্রত্যয়, মতি, চেতনা। এই শব্দগুলি এই জ্ঞানের সমার্থক শব্দ হিসাবে ন্যায় দর্শনে ব্যবহার করা হয়েছে। জ্ঞানের জন্যই আমরা কি শব্দ বা বাক্যের প্রয়োগ করতে পারি এবং কোনো বস্তুকে গ্রহণ করতে পারি বা বর্জন করতে পারি। এই কারণে এই জ্ঞানকে এই যে সকল প্রকার এই যে ব্যবহার, এই ব্যবহারের একটা বিশেষ কারণ বলা হয়। সেই জন্য একজন প্রখ্যাত নৈয়ায়িক অর্থাৎ ন্যায় দার্শনিক অন্নং ভট্ট নব্য নৈয়ায়িক অন্নং ভট্ট, তার একটি গ্রন্থ হচ্ছে তর্ক সংগ্রহ। এই তর্ক সংগ্রহ গ্রন্থে তিনি এই জ্ঞান বা বুদ্ধির একটা লক্ষণ দিয়েছেন। কি? যে সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম, সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম। সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম। সর্বব্যবহার হেতু গুণ বুদ্ধি জ্ঞানম অর্থাৎ তার মানে কি? যে পদার্থটি সমস্ত ক্ষেত্রে ব্যবহারের হেতু হয়, ব্যবহারের কারণ হয়, যেটাকে আমরা বলি বুদ্ধি, সেই গুণস্বরূপ পদার্থ কি বলা হয়? জ্ঞান। যাই হোক, এই ন্যায় দর্শনে যখন বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সঙ্গে মন এবং মনের সঙ্গে যখন আত্মা সংযুক্ত হয়, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের সঙ্গে মন এবং মনের সঙ্গে যখন আত্মা সংযুক্ত হয়, তখন আত্মায় জ্ঞান উৎপন্ন হয়। কেন? যে ন্যায় মতে আত্মা হচ্ছে একটা বিশেষ গুণ, সেই জন্য আত্মাতেই আমাদের জ্ঞান উৎপন্ন হয়। আর এই বিষয় প্রকাশ করাই হচ্ছে জ্ঞানের ধর্ম। কোনো বিষয়কে প্রকাশ করাই হলো জ্ঞানের ধর্ম। বিষয়ের যে উপলব্ধি, একটা বিষয়কে বিষয়ের উপলব্ধি করাই হলো জ্ঞান। যেমন আমরা বলতে পারি যে আমি বললাম যে আমার ঘট সম্বন্ধে জ্ঞান হয়েছে। তো যখন আমি বলছি যে আমার ঘট সম্বন্ধে জ্ঞান হয়েছে,
তখন কি হচ্ছে যে প্রথমে আত্মা মনের সঙ্গে সংযুক্ত হচ্ছে, তারপর মন আমার চক্ষু নামক ইন্দ্রের সাথে সংযুক্ত হচ্ছে এবং শেষে সেই চক্ষুইন্দ্রিয়টি কী হচ্ছে, এই বস্তুটি অর্থাৎ ঘটের সঙ্গে যুক্ত হচ্ছে। এইভাবে যেমন ধরো আমার সামনে একটি বস্তু আছে, ঠিক ডাস্টার। আমি বললাম যে আমার এই ডাস্টার সম্বন্ধে জ্ঞান হয়েছে। তার মানে কি, যে প্রথমে আত্মা মনের সঙ্গে যুক্ত হচ্ছে, মন আমার চক্ষুরিন্দ্রের সঙ্গে যুক্ত হচ্ছে এবং চক্ষুরিন্দ্রের সঙ্গে এই বস্তুটির অর্থাৎ এই ডাস্টারটির সংযুক্ত হচ্ছে। তার ফলেই আমি বলতে পারি যে আমার ডাস্টার সম্বন্ধে জ্ঞান হয়েছে। এইভাবে যাবতীয় বস্তুর জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। আর এই জ্ঞান যখন উৎপন্ন হয় তখন সেই জ্ঞানটি জীবাত্মায় একটা সম্বন্ধ, সমবায় সম্বন্ধে থাকে। অর্থাৎ জ্ঞান গুণরূপে আমাদের আত্মাতে বর্তমান থাকে। এই প্রসঙ্গে এই ন্যায়মতে আত্মাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আত্মা দু প্রকার। কি কি? একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে পরমাত্মা। জীবাত্মা মানে জীবের জ্ঞান, পরমাত্মা হচ্ছে ঈশ্বরের জ্ঞান। তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেই জ্ঞান জীবাত্মাতে সমবায় সম্বন্ধে আছে, অর্থাৎ জ্ঞান গুণরূপে আমাদের আত্মাতে অবস্থান করছে। এবং এই ন্যায়মতে আত্মা হচ্ছে দু প্রকার, জীবাত্মা এবং পরমাত্মা। এই জীবাত্মার জ্ঞান হচ্ছে জীবের জ্ঞান বা অনিত্য, আর পরমাত্মা হচ্ছে ঈশ্বরের জ্ঞান বা নিত্য। এখন এই যে জ্ঞানের কথা আমরা বললাম, জ্ঞান কি এটা আমরা জানলাম, জ্ঞান কাকে বলে ন্যায়মতে। এখন আমরা যাব কি জ্ঞান কিভাবে জানা যায়। জ্ঞান কিভাবে জানা যায়? জ্ঞান লাভের উপায় কী বা জ্ঞান কীভাবে জানা যায়? তাহলে আমরা কি বলছিলাম, যে আমরা দেখলাম যে জ্ঞান ন্যায়মতে জ্ঞান কি, অর্থাৎ জ্ঞান কাকে বলে। এরপরে প্রশ্ন যে জ্ঞান কিভাবে জানা যায়, অর্থাৎ জ্ঞান লাভের উপায় কী। তো জ্ঞান কিভাবে জানা যায়, এই প্রশ্নের উত্তরে ন্যায় দার্শনিক অর্থাৎ নৈয়ায়িকরা বলছেন যে কোনো একটি জ্ঞানকে পরের আরেকটি জ্ঞান দ্বারা জানা যায়। অর্থাৎ যে জ্ঞানের দ্বারা কেবল বিষয়ের প্রকাশ হয় তাকে ন্যায়শাস্ত্রে বলা হয় ব্যবসায়। যেই জ্ঞানের দ্বারা কেবল বিষয়ের প্রকাশ হয় তাকে ন্যায় দর্শনে বলা হয় ব্যবসায়। আর ব্যবসায় কি? ব্যবসায় একটা বিশিষ্ট জ্ঞান, আর এই জ্ঞান কেবলমাত্র কি করে? বিষয়কে প্রকাশ করে। আর ব্যবসায় নামক এই জ্ঞানকে বিষয় করে পরোক্ষণে যে জ্ঞান হয়
সেটাকে বলা হয় অনুব্যবসায়ী। অর্থাৎ কি দাঁড়ালো, যে ব্যবসায়ী জ্ঞানের উৎপত্তি হওয়ার পরক্ষণে উৎপন্ন যে জ্ঞানে ব্যবসায়ী জ্ঞানকে প্রকাশ করে সেই প্রত্যক্ষ জ্ঞানকে বলা হয় অনুব্যবসায়ী। তার মানে ব্যবসায়ী জ্ঞানের উৎপত্তির পরক্ষণে উৎপন্ন হয়ে যে জ্ঞান ব্যবসায়ী জ্ঞানকে প্রকাশ করে সেই জ্ঞানকে বলা হয় অনুব্যবসায়ী। আর এই অনুব্যবসায়ীর দ্বারাই কোনো বিষয়ের জ্ঞান হয়ে থাকে। এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের জেনে রাখতে হবে, যে এই যে জ্ঞান, এই জ্ঞানের সত্যতা ন্যায় দর্শনে বা ন্যায় মতে, জ্ঞানের এই সত্যতা বা মিথ্যাত্ব জ্ঞান নির্ভর নয়। যেহেতু প্রথমে আমরা বলেছিলাম যে ন্যায় দর্শন হচ্ছে বস্তুবাদী দর্শন, বস্তুর জ্ঞাননিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে। কাজেই জ্ঞানের সত্যতা বা মিথ্যাত্ব জ্ঞানের ওপর নির্ভর নয়, অর্থাৎ জ্ঞান নিজে নিজে উৎপন্ন হয় না, বরং জ্ঞান হচ্ছে পরত। জ্ঞান অন্য একটি কারণ থেকে উৎপন্ন হয়। এই জন্য নৈয়ায়িকদের বলা হয় পরত প্রমাণবাদী। নৈয়ায়িকরা তাহলে এই জ্ঞানের সত্যতার মানদণ্ড কি? এই ন্যায় মতে এই জ্ঞানের সত্যতার মানদণ্ড হচ্ছে কর্মের সফলতা। সত্যতার মানদণ্ড হচ্ছে ন্যায় মতে জ্ঞানের সত্যতার মানদণ্ড হচ্ছে কি? কর্মের সফলতা। কর্মের সফলতা। যেমন ধরো বললাম যে দূরে কোনো একটি বস্তুকে দেখে একজন তৃষ্ণার্ত পথিকের জল বলে ধারণা হলো। একজন তৃষ্ণার্ত পথিক রাস্তাতে হেঁটে যাচ্ছে, তা দূরে কোনো একটা বস্তুকে দেখে তার জল বলে ধারণা হলো। এখন নিকটে গিয়ে সেই বস্তুটির কাছে গিয়ে যদি সে প্রকৃত জলই দেখে এবং জল পান করে, তাহলে তার কি হবে? পিপাসা দূর হবে, পিপাসা নিবৃত্তি হবে। তাহলে কি হবে? তার এই যে জলের জ্ঞানটা হয়েছিল পূর্বে, সেই জলের জ্ঞানটা কি হলো? যথার্থ হলো। তখন ও তো অনেক দূর থেকে দেখছিল বস্তুটিকে, বস্তুটি দেখে তার জলের ধারণা হয়েছিল, কিন্তু কাছে গিয়ে প্রকৃত সে জল দেখলো, সে জল পান করলো এবং তার তৃষ্ণা নিবারণ হলো। তার ফলে কী হলো? তার যে জ্ঞানটা, জলের যে জ্ঞানটা, সেটা যথার্থ হলো। তো এক্ষেত্রে এই জ্ঞানটিকে আমরা বলতে পারি সফল প্রবৃত্তির জনক। এই সফল প্রবৃত্তির জনক হয়েছে বলেই এই যথার্থ জ্ঞান বা প্রমা হয়। অর্থাৎ এক্ষেত্রে জ্ঞানটা এই সফল প্রবৃত্তির জনক হয়েছে বলেই, অর্থাৎ কর্মের সফলতা, এই যে বললাম সত্যতার মানদণ্ড, এই সফল প্রবৃত্তির জনক হয়েছে বলেই তার যথার্থ জ্ঞান বা প্রমা জ্ঞান হয়েছে। কিন্তু যদি ওই ব্যক্তি ওই জায়গায় গিয়ে যদি জল দেখতে না পায়, তবে কি হবে? তাহলে তার পূর্বে যে জল সম্বন্ধে যে জ্ঞান ছিল, ধারণা ছিল, সেই পূর্বের জ্ঞানটা তার যে প্রবৃত্তি, মানসিক প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটাকে বিফল করলো। ফলে কি হলো? এই জ্ঞানটি আর সফল প্রবৃত্তির জনক হতে পারলো না। তার ফলে কী হলো? সেটা মিথ্যা জ্ঞান হলো। এই কারণেই নৈয়ায়িকরা এই যথার্থ জ্ঞানের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যথার্থ জ্ঞানের তিনটি বৈশিষ্ট্য জ্ঞানের কথা বলেছেন। তাহলে আমরা কি দেখলাম? যে যথার্থ জ্ঞান হতে গেলে, অর্থাৎ জ্ঞানের সত্যতার মানদণ্ড হলো কর্মের সফলতা। তার প্রবৃত্তিটি যদি সফল হয়,
তাহলে তার যথার্থ জ্ঞান হবে, কিন্তু তার প্রবৃত্তিটি যদি সফল না হয় তাহলে সেটা অযথার্থ হবে। এই জন্যই নৈয়ায়িকরা কী করলেন, এই যথার্থ জ্ঞানের তিনটি বৈশিষ্ট্যের কথা বললেন। তিনটি বৈশিষ্ট্য, যথার্থ জ্ঞানের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর হচ্ছে জ্ঞানটি নিঃসন্দিগ্ধ, জ্ঞানটি নিঃসন্দিগ্ধ হবে। দুই নম্বর হচ্ছে জ্ঞানটি যথার্থ হবে। তিন নম্বর হচ্ছে কি, জ্ঞানটির যথার্থ ভিত্তি হবে সফল প্রবৃত্তি, সফল প্রবৃত্তি। তাহলে আমরা কি দেখলাম, যে যথার্থ জ্ঞানের নৈয়ায়িকরা যথার্থ জ্ঞানের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। জ্ঞানটি হবে যথার্থ, অর্থাৎ সেটাকে অভ্রান্ত জ্ঞান হতে হবে, অযথার্থ জ্ঞান হতে হবে, এবং জ্ঞানটিকে নিঃসন্দিগ্ধ হতে হবে, অর্থাৎ সংশয়হীন হতে হবে, সংশয় মুক্ত হতে হবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সফল প্রবৃত্তি, অর্থাৎ জ্ঞানটির যে যথার্থতা, এই জ্ঞানটির যে যথার্থতা, সেই যথার্থতার ভিত্তি হবে তার ব্যবহারে, জ্ঞানটিকে সে যেভাবে ব্যবহার করছে সেই ব্যবহারে তার সফলতা থাকতে হবে, অর্থাৎ সফল প্রবৃত্তি থাকতে হবে। এই হচ্ছে যথার্থ জ্ঞানের তিনটি বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে যাব জ্ঞানের প্রকারভেদ। নেক্সট পয়েন্ট, ন্যায়মতে জ্ঞান দু প্রকার। ন্যায়মতে জ্ঞান হচ্ছে দু প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে স্মৃতি, দুই নম্বর হচ্ছে অনুভব। ন্যায়মতে জ্ঞান দু প্রকার, স্মৃতি এবং অনুভব। এই স্মৃতি এটা নিরপেক্ষ জ্ঞান নয়, নিরপেক্ষ জ্ঞান নয়। ন্যায়মতে যে দু প্রকার জ্ঞানের কথা বলেছে, স্মৃতি অনুভব, স্মৃতি নিরপেক্ষ জ্ঞান নয়। স্মৃতি হচ্ছে কি, সাপেক্ষ জ্ঞান, অর্থাৎ সাপেক্ষ জ্ঞান, অর্থাৎ শর্ত নির্ভর জ্ঞান, শর্ত নির্ভর জ্ঞান। কার শর্ত? পূর্বানুভব। স্মৃতি হচ্ছে পূর্বানুভব সাপেক্ষ জ্ঞান, অর্থাৎ পূর্বে যার অনুভব হয়েছে একমাত্র তারই স্মৃতি জ্ঞান সম্ভব। এই জন্য এই স্মৃতি যথার্থ জ্ঞান হলেও একে আমরা প্রমা বলতে পারি না। তো এই যে স্মৃতি, এই স্মৃতি ছাড়া যে ভিন্ন যে জ্ঞান, সেটাকে বলা হচ্ছে অনুভব। স্মৃতি ভিন্ন জ্ঞানই হচ্ছে অনুভব। এই ন্যায় দর্শনে অনুভবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ন্যায় দর্শন অনুভবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি? একটা হচ্ছে যথার্থ অনুভব, বা প্রমা, আর একটা হচ্ছে অযথার্থ অনুভব বা অপ্রমা। তাহলে ন্যায় দর্শনে জ্ঞান দু প্রকার, স্মৃতি ও অনুভব। স্মৃতি নিরপেক্ষ জ্ঞান নয়, সাপেক্ষ জ্ঞান, পূর্বানুভব সাপেক্ষ জ্ঞান। অনুভবকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, যথার্থ অনুভব বা প্রমা,
আর অযথার্থ অনুভব বা অপ্রমা। এখন আমরা এই প্রমা এবং অপ্রমা নিয়ে আলোচনা করব। প্রমা বা যথার্থ অনুভব। প্রমা বা যথার্থ অনুভব। কিছুক্ষণ আগে আমি একজন নৈয়ায়িকের কথা উল্লেখ করেছি, অন্নং ভট্ট। অন্নং ভট্ট তার যে বিখ্যাত গ্রন্থ তর্ক সংগ্রহ, সেই তর্ক সংগ্রহ গ্রন্থে প্রমার একটি লক্ষণ দিয়েছেন। কি? যে তদ্বতী তৎপ্রকারক অনুভাব যথার্থ। তদ্বতী তৎপ্রকারক যথার্থ অনুভব। অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে যথার্থ অনুভব বা প্রমার লক্ষণ দিতে গিয়ে বলেছেন, তদ্বতী তৎপ্রকারক যথার্থ অনুভব। অর্থাৎ বিষয়টি যে ধর্ম বিশিষ্ট, বিষয়টিকে সেই ধর্ম বিশিষ্ট রূপে প্রকাশ করে, তাহলে সেই অনুভবকে আমরা বলবো যথার্থ অনুভব বা প্রমা। আবার বলছি যে বিষয়টি যে ধর্মবিশিষ্ট, অনুভব যদি বিষয়টিকে সেই ধর্মবিশিষ্ট রূপে প্রকাশ করে, তাহলে সেই অনুভবকে আমরা বলবো যথার্থ অনুভব বা প্রমা। তদ্বতী তৎপ্রকারক যথার্থ অনুভব। যেমন ধরো, আমার সামনে একটি চক রয়েছে। তা আমার সামনে এই চকটিকে প্রত্যক্ষ করার পর যদি আমার এরকম অনুভব হয় যে বস্তুটি চকত্ব বিশিষ্ট, তাহলে আমার ওই যে অনুভব, সেই অনুভবটি যথার্থ অনুভব হবে। এবং ন্যায়মতে এই যে অনুভবকে, এই যথার্থ অনুভব বা প্রমা 4 প্রকার। ন্যায়মতে এই প্রমা বা যথার্থ অনুভব হচ্ছে 4 প্রকার। কি কি? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দবোধ। ন্যায়মতে প্রমা বা যথার্থ অনুভব 4 প্রকার: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শাব্দবোধ। এবং এরপরে হচ্ছে অপ্রমা। ঠিক একইভাবে অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে অপ্রমারও একটি লক্ষণ দিয়েছেন। সেই লক্ষণটা কি? তদ অভাববতী। তদ অভাববতী তদ অভাববতী তৎপ্রকারক তদ অভাবতী তৎপ্রকারক অনুভব অনুভব অযথার্থ অনুভব। অযথার্থ অপ্রমাণ লক্ষণে কি বলেছেন? তদ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ অনুভব। অর্থাৎ বিষয়টি যে ধর্মবিশিষ্ট, অনুভবটি যদি বিষয়টিকে সেই ধর্মবিশিষ্ট রূপে প্রকাশ না করে তাহলে
সেই অনুভবকে বলা হবে অযথার্থ অনুভব বা অপ্রমা। অর্থাৎ যে বিশেষ্যে যে বিশেষণটি নেই সেই বিশেষ্যে যদি সেই বিশেষণের অনুভব হয় তাহলে সেই অনুভবটি হবে যথার্থ অনুভব। যেমন ধরো রজ্জুতে আমাদের সর্পের অনুভব হয়, সেটা হবে অযথার্থ অনুভব। রজ্জুতে, রজ্জু মানে কি? দড়ি। আমরা অনেক সময় রাস্তায় চলতে চলতে একখণ্ড দড়ির টুকরো পড়ে থাকতে দেখে আমাদের সাপের অনুভব হয়, সাপের জ্ঞান হয়। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে সেটি কি? রজ্জু। তো এই রজ্জুতে যে সর্পের অনুভব সেটা হচ্ছে অযথার্থ অনুভব। তা এই অনুভব, এই অযথার্থ অনুভবকে বা অপ্রমাকে অন্নং ভট্ট তিনটি ভাগে ভাগ করেছেন। কি কি? অপ্রমা তিন প্রকার: সংশয়, বিপর্যয়, তর্ক। অন্নং ভট্ট এই অপ্রমা বা অযথার্থ অনুভবকে তিনটি ভাগে ভাগ করেছেন: সংশয়, বিপর্যয়, তর্ক। যদিও মহর্ষি গৌতম, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম মতে এই অপ্রমা হচ্ছে 6 প্রকার: সংশয়, বিপর্যয়, তর্ক, স্মৃতি, স্বপ্ন ও সংকল্প। তিনি 6 প্রকার অপ্রমার কথা বলেছেন। তাহলে আমরা এখান থেকে একটা যে ন্যায়মতে যে জ্ঞানতত্ত্ব যে আমরা আলোচনা করলাম, এতক্ষণ আলোচনা করলাম, সেটাকে আমরা একটা ছকের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে পারি। কি? জ্ঞান। দেখো, একটা হচ্ছে কি? অনিত্য জ্ঞান, জীবের। আর একটা হচ্ছে অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মা, নিত্য জ্ঞান। ঈশ্বরের হলো। এই অনিত্য জ্ঞানটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্মৃতি, আর একটি কি? অনুভব। স্মৃতি, অনুভব। স্মৃতিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি: যথার্থ, অযথার্থ। যথার্থ, অযথার্থ। অনুভবকেও আমরা দুটো ভাগে ভাগ করেছি: যথার্থ, প্রমা, আর অযথার্থ, অপ্রমা। প্রমা, অপ্রমা। যথার্থ এটাকে আমরা কটি ভাগে ভাগ করেছি? 4টি ভাগে। প্রত্যক্ষ, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দবোধ। শব্দবোধ। আবার অযথার্থকে আমরা 3টে ভাগে ভাগ করেছি: সংশয়, বিপর্যয়, তর্ক। আমরা ন্যায় যে জ্ঞানতত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম, সেই জ্ঞানতত্ত্বের যে ছকটা আমরা পেয়েছি, সেখানে আমরা কি জ্ঞানকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথমত অনিত্য জ্ঞান, নিত্য জ্ঞান। অনিত্য জ্ঞানকে আমরা, অনিত্য জ্ঞান নিয়ে আমরা আলোচনা করছি। অনিত্য জ্ঞানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: স্মৃতি, অনুভব। স্মৃতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: যথার্থ
অযথার্থ অনুভবকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, যথার্থ অনুভব অর্থাৎ প্রমা, অযথার্থ অনুভব বা অপ্রমা। যথার্থ অনুভব বা প্রমাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শব্দবোধ। ঠিক একইভাবে অযথার্থ অনুভব বা অপ্রমাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সংশয়, বিপর্যয় ও তর্ক। আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম, এখানে আমরা শেষ করব। আমরা পরের ক্লাসে এরপর থেকে আমরা ন্যায় দর্শনের এই যে জ্ঞান নিয়ে আলোচনা, জ্ঞান তত্ত্ব নিয়ে আলোচনা করছি, এই জ্ঞান যে বিভিন্ন প্রমাণের সাহায্যে এই জ্ঞান লাভ করা যায়, যে ন্যায় স্বীকৃত যে বিভিন্ন প্রমাণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এইভাবেই আমরা পরপর আলোচনা এগিয়ে যাব। ধন্যবাদ।